আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামী ছাত্র শিবির ও এনসিপির মধ্যে বিরোধের যে কারণ, সত্যিই কি বিমান বাহিনীর ভেতরে রয়ের নেটওয়ার্ক আছে? হাসিনার বিপক্ষে দাঁড়ালো রাষ্ট্রপতি চুপ্পু। পাকিস্তানকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রে ভয় দেখালেন মোদি। ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। এবার বিস্তারিত। ইসলামী ছাত্র শিবিরের সাথে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের সম্পর্কে টানাপোড়েন এখন অনেকটাই প্রকাশ্য হয়ে পড়েছে। উভয় সংগঠনের নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলছে এবং এর জের ধরে তাদের কর্মী সমর্থকদেরও পরস্পরের বিরুদ্ধে তর্কে অংশ নিতে দেখা যাচ্ছে। দুপক্ষের নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি বা বৈরিতার সূচনা হয়েছে এবং এটি সামনে আরও প্রকট হয়ে উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। শিবিরের নেতারা অবশ্য বলছেন নিজেদের লাইমলাইটে আনার জন্য এবং আসন্ন ডাকসু নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য তাদের সংগঠন ও নেতাদের টার্গেট করে কথা বলছে এনসিপি। রোববার 3 আগস্ট ঢাকায় এনসিপির সমাবেশে জনসমাগম তুলনামূলক কম হয়েছে দাবি করে অনেকেই সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন যে শিবির লোকবল পাঠায়নি বলেই এমন অবস্থা হয়েছে। তবে এনসিপির একজন শীর্ষ নেতা এমন ধারণাকে প্রত্যাখ্যান করে একে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচারণা বলে দাবি করেছেন। যেভাবে বিরোধ প্রকাশ্যে এলো, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল তাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সমন্বয়ক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। এর একটি অংশ শিবিরের সাবেক নেতা ছিলেন। আন্দোলন সফল হওয়ার পর আরও অনেকের নাম উঠে আসে নেপথ্যে থেকে আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। ওই সময়ে নাহিদ ইসলামের সাথে থাকা আবু সাদিক কায়েম আলোচনায় উঠে এসেছিলেন। সাদিক কায়েমকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের চূড়ান্ত দিনগুলোতে ও সেই সরকারের পতনের পর প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলামের সাথেই বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। তারও কয়েকদিন পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসেবে নিজের পরিচয় প্রকাশ করে আলোচনায় এসেছিলেন। পরে তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কিংবা তিনি নীরবে নিভৃত্তে কাজ করে গেছেন। সম্প্রতি এমন প্রচারণা শুরু হলে তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নাহিদ ও তার সঙ্গে এনসিপির বড় একটি অংশ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পাতায় গত 31 জুলাই দেওয়া এক পোস্টে শিবির নেতা সাদিক কায়েমকে নিয়ে একটি মন্তব্য করেন, যা নিয়ে আলোচনার ঝড় ওঠে। তিনি তার পোস্টে লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং ও বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। নাহিদ ইসলামের পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম বাদানুবাদে লিপ্ত হয় উভয় পক্ষের কর্মী সমর্থকরা। শিবির সমর্থকরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সাদিক কায়েমের অবদানকে তুলে ধরে এনসিপির নেতাদের সমালোচনা করেছেন। আবার নাহিদ ইসলাম ও এনসিপির সমর্থকরা শিবির নেতা বা কর্মী অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সাথে থেকে আওয়ামী লীগ আমলে কীভাবে হলে হলে নির্যাতন নিপীড়ন করেছে সে বর্ণনা তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, অভ্যুত্থান পরবর্তীতে জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই হিস্যার বিষয়টা ডিল করতেন। সচিবালয় থেকে মন্ত্রণালয় আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজু করেছেন মূলত এই দুই ব্যক্তি। আমি যতদূর জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সংগঠনই হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ, আর এনসিপি হলো তাদের মূল রাজনৈতিক দল। সাদিক কায়েম নিজেও ফেসবুকে এসবের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, হয়তো তারা কারো ফাঁদে পড়েছে কিংবা কারো দ্বারা প্ররোচিত হয়েছে। আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছিলাম। আমরা সরকারের ব্যর্থতার সমালোচনা করছি, হয়তো এতে তারা থ্রেট ফিল করছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম বলছেন, ডাকসু নির্বাচনকে সামনে রেখে নিজেদের লাইমলাইটে আনার জন্য শিবির ও এই নেতাদের নিয়ে এসব বলা হচ্ছে। তিনি বলেন, সাময়িক ফায়দা লোটার জন্যই এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করছে তারা। আমরা কিন্তু দুর্নীতির অভিযোগ সহ নানা বিষয় থাকা সত্ত্বেও শিবিরের কেন্দ্রীয় নেতারা এগুলো নিয়ে কিছু বলছে না। অবশ্য এনসিপি নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো সংগঠন বা এর কোনো শীর্ষ নেতাকে নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করেননি। আখতার হোসেন বলেন, এখানে মন কষাকষি বা দহরম মহরমের বিষয় নেই, বরং যেভাবে আন্দোলন নিয়ে একপাক্ষিক প্রচারণা করা হচ্ছে সেটাই তুলে ধরেছেন এনসিপির আহ্বায়ক। রাজনৈতিক দল ও সংগঠন পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা বলা অন্যায় কিছু নয়। এনসিপির কর্মসূচিতে জামাত শিবিরের লোকবল সরবরাহ না করায় তারা ক্ষুব্ধ হয়েছেন এমন অভিযোগও প্রত্যাখ্যান করে আখতার বলেন, এই প্রচারণা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা সারা দেশে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছি, তবে সংগঠন দুটি
নেতাদের সাথে আলোচনা করে যে ধারণা পাওয়া গেছে তা হলো শিবিরের হয়ে সাদিক কায়েম ডাকসু নির্বাচনে প্রার্থী হবেন। এমন সম্ভাবনা থেকে এনসিপির একাংশ তার বিরুদ্ধে ফেসবুকে সরব হয়েছে। শিবিরের কেউ কেউ এমন ধারণা দিয়েছেন যে ডাকসু নির্বাচনে এনসিপির পক্ষ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ যে প্যানেল দিবে সেটিকে এবার শিবির সমর্থন করুক বা প্যানেল ভাগাভাগিতে এগিয়ে আসুক, এমনটি চাইছে এনসিপির নেতৃত্ব। যদিও আখতার হোসেন বলছে তারা নিজেদের কর্মী ও সমর্থকদের উপর নির্ভর করছেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, আন্দোলনের পর নিজেদের রাজনীতি দল বা রাজনৈতিক সংগঠনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই ছিল, এখন সবাই যার যার রাজনীতি করছে। সেজন্যই কখনো সখ্য কখনো বিবাদ দেখা গেছে। জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসবে, এনসিপি ও জামাত শিবিরের মধ্যে এই বাহাস কিংবা মতবিরোধ আরও বাড়বে। সোমবার 4 আগস্ট দৈনিক আমার দেশ সংবাদ মাধ্যমের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে বিমান বাহিনীর অভ্যন্তরে র নেটওয়ার্ক ফার্স্ট শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমোডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সায়েদ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাগণের বিরুদ্ধে আনীত বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন এবং বিমান বাহিনীর নিকট রক্ষিত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সোমবার 4 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে কথা বলা হয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারিত চাকরির বয়সসীমা শেষ করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন। উক্ত তথ্যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কর্তৃক নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম কর্তৃক এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করা হয়, যা অনাকাঙ্ক্ষিত। একইভাবে প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আল আশরাফি ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি নামক 2 কর্মকর্তাকেও একই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাস্তবে এই 2 কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে, যার সাথে উক্ত অভিযোগের কোনো সম্পর্ক নেই। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রতিবেদনে প্রকাশিত এ ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিজ ও পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা ছাড়াও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা জাতীয় স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বাংলাদেশ বিমান বাহিনী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। এই প্রেক্ষিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে বিমান বাহিনী সংক্রান্ত যে কোনো তথ্য নিশ্চিতকরণ ও প্রচারের লক্ষ্যে সর্বদা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সঙ্গে যোগাযোগ করার জন্য সকল গণমাধ্যমকে আহ্বান জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস নিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে তিনি বলেছেন, আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণঅভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই এর চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। আজকের এই দিনে আমার একান্ত প্রত্যাশা। আমি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি। সাকিব বুবলির সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং এটি আরও বেশি শান্ত, পরিণত ও আপন হয়ে উঠেছে বলে দাবি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার ভাষায়, কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর ফিরে আসা বলা যায় না, ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা।
ভালোবাসার মেলবন্ধন নিজের অনুভূতি তুলে ধরে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি সাকিব বুবলি ও তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। চয়নিকা লিখেছেন, সাকিব খান, শবনম বুবলি, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কি যে ভালো লাগলো। তিনি লেখেন, কিছু সম্পর্কের টান এমনই হয়, সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সবসময় একই ছিল। তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর। ছেলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। লেখেন, শুভকামনা তোমাদের জন্য, স্পেশালি আমাদের বীরের জন্য। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত, তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। শেষে নির্মাতা চয়নিকা চৌধুরী সাকিব খান ও বুবলি দুজনকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে লেখেন, এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক প্রার্থনা, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে। চয়নিকার এমন স্ট্যাটাসে আবেগে ভাসছেন বুবলি। তিনি কমেন্ট বক্সে লিখছেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি, তুমি এত সুন্দর করে লেখো কিভাবে, অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সহ 600 জন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। খবর বিবিসির। ট্রাম্পকে পাঠানো চিঠিতে ওই কর্মকর্তারা বলেন, আমাদের পেশাদারি মূল্যায়ন হলো হামাস এখন আর ইসরায়েলের প্রতি কোনো ধরনের কৌশলগত হুমকি সৃষ্টি করছে না। সাবেক কর্মকর্তারা চিঠিতে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, বেশিরভাগ ইসরায়েলি আপনার উপর ভরসা করে এবং তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা আপনার আছে। এই যুদ্ধের অবসান ঘটান, জিম্মিদের ফিরিয়ে আনুন এবং সবার দুর্ভোগ দূর করুন। এমন সময় কর্মকর্তারা এই আহ্বান জানালেন যখন নেতানিয়াহু নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছেন। হামাসের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ। তাদের মুখে শোনা গেছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ। রোববার 3 আগস্ট কানায় কানায় পরিপূর্ণ ছিল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ। প্রাকৃতিক বাধা এড়িয়ে মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। মার্চ ফর হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল বহন করেছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। আয়োজকরা 3 লাখের দাবি করলেও পুলিশ বলছে 1 লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছেন মিছিলে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বেশ কয়েকজন সিনেটর। এক পর্যায়ে ফিলিস্তিন স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর পাশ পর্যন্ত। 1 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। মেলবোর্নেও একই সময়ে একই ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে ব্যাপক পুলিশ উপস্থিতি ছিল। উল্লেখ্য, তেল আবিবের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানান সচেতন বিশ্ব নাগরিকরা। দাবি জানান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। তাদের বক্তব্য ছিল নিপীড়িত ফিলিস্তিনবাসীর প্রতি অবিচারের ইতি টানতে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ। প্রিয় দর্শক, শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।